আজকে আমরা পড়ব মানে হিমবাহের ক্ষয় হিমবাহের ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ। হিমবাহ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ সৃষ্টি হয়, ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ সৃষ্টি হয়। হিমবাহটা আমাদের আছে ক্লাস 10-এর। এই ভিডিওটা শুধুমাত্র ক্লাস 10-এর মানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপের পাঠ। এখানে হিমবাহের বিভিন্ন ধরনের উৎপত্তি, ক্ষয়কার্য, সঞ্চয় প্রভৃতি ব্যাখ্যা করা আছে এবং হিমবাহকে ইংরাজিতে বলা হয় গ্লেশিয়ার। তা চলো পড়া শুরু করা যাক। ভূপৃষ্ঠ থেকে যে সীমারেখার ঊর্ধ্বে সারা বছর বরফ জমে থাকে এবং নিচে বরফ গলে জলে পরিণত হয়, সেই সীমারেখাকে আমরা বলি হিমরেখা। ভূপৃষ্ঠ থেকে যে সীমারেখার ঊর্ধ্বে সারা বছর বরফ জমে থাকে ভূপৃষ্ঠ থেকে যে সীমারেখার ঊর্ধ্বে সারা বছর বরফ জমে থাকে এবং নিচের বরফ গলে জলে পরিণত হয়, সেই সীমারেখাকে আমরা বলি হিমরেখা। দেখো হিমবাহের একটা ছবি দেওয়া আছে। হিমরেখা যে এইটুকু হচ্ছে বরফ, এইটুকু হচ্ছে হিমরেখা, মানে ভূপৃষ্ঠের সঙ্গে মাপা হয়েছে একটা একটা দাগ বা লম্বা সরলরেখার মাধ্যমে। সংখ্যাতে বিস্তারিত করা আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। এই সম্পূর্ণ ভিডিওর এই পিডিএফটা তোমরা এই ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবো, ওখান থেকে ডাউনলোড করে নেবা, নিয়ে বাড়িতে লিখে নেবা, সুন্দর হবে কাজকামটা। তবে বৈশিষ্ট্য: নিরক্ষরেখা থেকে মেরু প্রদেশের দিকে হিমরেখা উচ্চতা বাড়ে। নিরক্ষরেখা থেকে মেরু প্রদেশের দিকে হিমরেখার উচ্চতা বাড়ে। মৃদু ঢালের তুলনায় খাড়া ঢালে হিমরেখা উচ্চ অবস্থিত। মৃদু ঢাল অপেক্ষায় খাড়া ঢালে মৃদুরেখা উচ্চ বিশিষ্ট। হিমরেখার উচ্চতা সর্বদাই পরিবর্তনশীল। হিমরেখার উচ্চতা কি সর্বদাই পরিবর্তনশীল। তারপরে হিমরেখার যদি বলে এক্সাম্পল, তাহলে আমরা কি লিখবো? আন্দিজ পর্বতমালার উচ্চতা এটা হচ্ছে 5,400 মিটার। হিমশৈল: মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগে ভেঙে গেছে। হিমশৈল বলতে গেলে কাকে বলে? ছবির মাধ্যমে বিস্তারিত আলোচনা করা রয়েছে, তাও আমি বলছি। মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগ ভেঙে গিয়ে সমুদ্রের জলে ভাসমান বিশাল আকারের বরফের চাই, যার ধরো একটা বরফ, পুরো বরফের 9 ভাগ থাকে জলের নিচে আর 1 ভাগ থাকে সমুদ্রের উপরে। দূর থেকে বোঝা যাবে সামান্য একটা বরফ ভাসছে সমুদ্রের উপর, আসলে তা নয়। অনেক একটা পুরো 9 ভাগ থাকে, 1 ভাগ উপরে থাকে, 9 ভাগ থাকে জলে। সহজে জাহাজ যদি ভাবে যে এখানে হচ্ছে বরফ হালকা ভেসে, এটা ভুল ধারণা, হালকা চেক করতে হয়, না হলে অনেক সময় বরফের ধাক্কায় পা ডুবে যায়। এইভাবেই টাইটানিক নামে একটা জাহাজ ডুবে গেছিল, এই সম্পর্কে একটা মুভি আছে, তুমি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে হিন্দি ভার্সনে। তবে পরে আসা যাক। এবং হিমবাহ: হিমশৈলের সঙ্গে সংঘর্ষণের ফলে জাহাজ ডুবে যায়। হিমশৈলের সংঘর্ষের ফলে জাহাজ ডুবে ডুবে ঘটনা ঘটে এবং ইহা মগ্নচড়া সৃষ্টি করে। ইহা সমুদ্র জলের উচ্চতা ও লবণতা কমায়। উদাহরণ: 1912 সালে বিখ্যাত টাইটানিক জাহাজ হিমশৈলের সাথে সংঘর্ষে ডুবে যায়। এই যে উদাহরণ দেওয়া রয়েছে এখানে, আমি যেটা আলোচনা করলাম। তবে এই হিমশৈলের অবস্থান পরিবর্তন কেন? হিমরেখার অবস্থান সদা পরিবর্তনশীল, তাই পরিবর্তনশীলতার কারণগুলি হলো অক্ষাংশগত অবস্থান, বিভিন্ন অক্ষাংশ চাপ ও তাপের বায়ু প্রবাহিত, সেই কারণে হতে পারে। তারপরে তুলনা, মানে প্রথম পয়েন্ট কি ছিল? অক্ষাংশগত অবস্থা। দ্বিতীয় পয়েন্ট কি ছিল? উচ্চতা। তৃতীয় পয়েন্ট আমি বিস্তারিত আলোচনা করছি, এখানে ডিটেলসে লেখানো আছে। আমি শুধু ভিডিওটা যেন বড় না হয় সেই জন্য আমি শর্টকাটে আলোচনা করছি। তবে ভূমির ঢাল কম থাকার জন্য এখানে হিমবাহ স্থগিত বাড়ে এবং হিমরেখা উচ্চতা দীর্ঘদিন ধরে স্থিতিশীল হয়। তবে কি ছিল? একটা উচ্চতা বৃদ্ধি, তারপরে এটা হচ্ছে সূর্যরশ্মি পতন কোণ।
সূর্যরশ্মির পতন করতে তারা অসময় নিয়ন্ত্রিত হয়। তারপরে কেভাস কি, কেভাস কি বা বাকসন কি? উচ্চভূমি থেকে উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে যে ফাঁক সৃষ্টি করে তাকে বলা হয় বাকসাস। উচ্চভূমি থেকে উপত্যকার মধ্যে হিমবাহ নামার সময় হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে যে ফাঁক সৃষ্টি করে তাকে বলা হয় বাকসান। হিমবাহের ওপরে সমান্তরাল ও আড়াআড়ি ফাটলে একসঙ্গে অবস্থান করে তাকে বলা হয় ক্রেভাস। হিমবাহের সমান্তরালে ও আড়াআড়িভাবে ফাটলে একসঙ্গে অবস্থান করে তাকে বলে কেভাস। এই যে কেভার ছবি দেওয়া রয়েছে কিভাবে অবস্থান করছে। তারপরে বাকসান্ডার ফাটলে অবস্থান করার ফলে এই হিমবাহের পাদদেশে তলদেশে পর্যন্ত বিস্তৃত হয়। এই অসমতল ঢাল বিশিষ্ট উপত্যকা আর মধ্যে বৈষম্যমূলকভাবে এই ক্রেভাস সৃষ্টি করে। তবে উভয়ই হালকা তুষার দিয়ে ঢাকা থাকার ফলে পর্বতের বাহিতার কাছ থেকে ইহা খুব বিপদের বিষয়। কি হয়েছে? উভয় হালকা তুষার দিয়ে ঢাকা থাকার বলে পর্বতের আরোহীদের কাছে, মানে যারা পর্বতে স্কেটিং করে বা পর্বতে হাঁটাচলা করে বা এসে দৌড়ায় তাকে সমস্যা হয়, বা খেলা করে। আমার একদম গাড়ি আছে যার সাথে এক জায়গাতে অন্য সহজে যাওয়া যায়। তারপরে পয়েন্ট, হিমবাহের ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমিরূপ সচিত্রের মধ্যে বিবরণ করে। হিমবাহের ক্ষয়, যেখানে অনেক ভূমিরূপ আছে কিন্তু আমি এখানে শুধু তিনটে ভূমির সম্পর্কে আলোচনা করবো। কি কি আছে? প্রথমে কোরিয়া আছে, তারপরে হিমরেখা বা এডিটি আছে, তারপরে হিমদ্রোণী আছে, আরও হয়, সেগুলো বইতে পেয়ে যাবে তোমরা, মানে যেগুলো পরীক্ষা লিখলে একদম সঠিক সলিড নম্বর পাওয়া যাবে। তবে প্রথমে পার্বত্য হিমবাহের উচ্চ অক্ষাংশে উৎপাটন ও অবঘর্ষণ প্রক্রিয়ার ক্ষয়কার্যের ফলে এর মাধ্যমে বড় হাতল ছাড়া ডেক চেয়ারের মতন হয়। পার্বত্য হিমবাহ উচ্চ অক্ষাংশে উৎপাটন ও অবঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের মাধ্যমে বড় হাতল ছাড়া অনেকটা ডেক চেয়ারের মতন হয়। তবে এই ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলা হয় করি বা সার। পার্বত্য হিমবাহে উচ্চ অক্ষাংশে উৎপাটন ও অবঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের মাধ্যমে বড় হাতল ছাড়া ডেক চেয়ারের মতন হয়। এটা কেমন আছে? বড় হাতল ছাড়া ডেক চেয়ারের মতন হয়, ডেক চেয়ার। তারপরে করি ও সার্কের আকৃতির ডেকা চেয়ার দেখতে হয়, এটা বৈচিত্র্যের মধ্যে পড়ছে। উৎপাটন প্রক্রিয়ার পেছনে দেওয়াল খাড়া, তল অবঘর্ষণ প্রক্রিয়ায় সমতল মসৃণ হয়। কড়ির মধ্যভাগে হ্রদের জমে থাকে তাই হ্রদে পরিণত হয়। কড়ির মধ্যভাগে জমে এটা হচ্ছে হ্রদ সৃষ্টি করে। আটলান্টিক ওয়ালার্স আকৃতির হয়। এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম শার্ক। আটলান্টিকের ওয়ালাকট, এটা পৃথিবীর বৃহত্তম শার্ক। আমার সময় এক্সাম্পল এমসিকিউ প্রশ্ন দেয়, তোমার এখান থেকে এটা কমন পেয়ে যাওয়া। তবে এটা হচ্ছে হিমশিরা বা এডিটি। পার্বত্য হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই দুটি সার্কের মধ্যভূমি বা উঁচু খাড়া অংশকে কি বলা হয়? হিমশিরা বা এডিটি। পার্বত্য অঞ্চলে ক্ষয়কার্যের ফলে দুটি কড়ির মধ্যবর্তী খাড়া সমতল অংশকে কি বলা হয়? এডিটি বা সার্ক। এই শীর্ষদেশে অনেকটা কেমন হয়? খারাপ প্রকৃতির হয়। দুটি কড়ির মধ্যবর্তী প্রাচীর হিসেবে অবস্থান করে। এক্সাম্পল হচ্ছে আল্পস পার্বত্য অঞ্চলে এইরূপ বহু ধরনের এডিটি দেখা যায়। এডিটি কেমন হয়? পার্বত্য হিমবাহের ক্ষয়কার্যের ফলে দুটি সার্কের
মধ্যবর্তী উঁচু খাড়া অঞ্চলটিকে বলা হয় হিমরেখা বা এরিটি। পার্বত্য অঞ্চলে ক্ষয়কার্যের ফলে দুটি সার্কের মধ্যবর্তী উঁচু উঁচু খাড়া অংশকেই বলা হয় হিমরেখা বা এরিটি বলা হয়। তবে এটা হচ্ছে হিমদ্রোণী হিমবাহ যে অঞ্চলের ওপরে প্রভাবিত হয় সেই অঞ্চলে অত্যাধুনিক পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় হয়। হিমবাহের অঞ্চলের ওপর দিয়ে প্রভাবিত হয় সেই অঞ্চলে অত্যাধুনিক পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় হয়। হিমবাহ যে অঞ্চলের উপর দিয়ে প্রভাবিত সে কি হয়, পার্শ্বক্ষয় নিম্নক্ষয় হয়। তারপরে হচ্ছে কাশ্মীর উপত্যকায় উদাহরণ, যেমন কাশ্মীর উপত্যকায় ঝিলাম নদীতে লেভার উপত্যকা, কাশ্মীর উপত্যকায় ঝিলাম নদীতে লেভার উপত্যকা লক্ষ্য করা যায় হিমদ্রোণী। তারপরে ঝুলন্ত উপত্যকা গড়ে ওঠার কারণ, ঝুলন্ত উপত্যকার সংজ্ঞা বৈশিষ্ট্য আসে অংশের পার্থক্য পাওয়া যায়। তা দেখে নেব ঝুলন্ত উপত্যকা গড়ে ওঠার কারণ। ঝুলন্ত উপত্যকা গড়ে ওঠার কারণ বিস্তারিত তোমাকে দেখে নেব, আমি একটা বলেছি। ঝুলন্ত উপত্যকা খাড়া ঢাল সৃষ্টি করে, এই খাড়া ঢালের মধ্যে দিয়ে নদী প্রভাবিত হয়, জলপ্রবাহ সৃষ্টির পক্ষে সহায়ক। ঝুলন্ত উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহের খসে পড়ে, তাই নদী ও জলপ্রপাত সৃষ্টি হয়। প্রধান হিমবাহ অগভীর উপত্যকা সৃষ্টি করে, তাই হিমবাহ সরে গেলে ভেতরে যদি নদী প্রভাবিত হয় তাহলে জলস্রোতের সৃষ্টির পক্ষে সহায়ক হয়। এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, খুব নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য। নদী উপত্যকার আকৃতি আকৃতি ভি আকৃতি, হিমবাহ উপত্যকার আকৃতি ইউ আকৃতি। তো নদী উপত্যকায় মৃদু ঢাল বিশিষ্ট, আর এটা হচ্ছে খাড়া ঢাল বিশিষ্ট। এটা পার্শ্বক্ষয় কম, নিম্নক্ষয় বেশি। হিমবাহ উপত্যকায় পার্শ্বক্ষয় বেশি, নিম্নক্ষয় বেশি। তবে নদী উপত্যকা অনেকটা বাঁক দেখা যায়, কিন্তু হিমবাহ উপত্যকা সোজা প্রকৃতির হয়। এই ছবি দেওয়া আছে, ছবির মধ্যে দেখা যাবে এই যে ভি আকৃতি, আই আকৃতি, এটা হচ্ছে ইউ আকৃতি। হিমবাহ সাধারণত ইউ আকৃতি, হিমবাহ কোন আই বি হয়নি, হিমবাহ কি হয় ইউ আকৃতির, অনেকটাই হিমদ্রোণের মতন। তারপরে গ্রাবরেখা, এটা সাধারণত হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। হিমবাহের সঞ্চয়কে বলা হয় ক্ষয়কে বলা ইরোশন, আর হচ্ছে হিমবাহকে ইংরেজিতে বলা গ্লেশিয়ার। তবে গ্রাবরেখা হিমবাহের ক্ষয়প্রাপ্ত বিভিন্ন প্রকার, ক্ষয়প্রাপ্ত বিভিন্ন প্রকার শিলাখণ্ড, বালুকাময় কদম প্রভৃতি হিমবাহের সাথে বাহিত উপত্যকায় বিভিন্ন অংশে সঞ্চিত করে। এই হিমবাহের এইরূপ সঞ্চয় যত দীর্ঘকার ভূমিরূপ সৃষ্টি যাকে বলা হয় গ্রাবরেখা বলে। ইহা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ হলেও পার্বত্য অঞ্চলে এটি সৃষ্টি হয়। তাতে হিমবাহের বাহিত সব রকমের পদার্থ সঞ্চিত হয়। এটি হচ্ছে হিমবাহের গতির সাথে প্রবাহমান। এই ছবিটা বিস্তারিত দেওয়া আছে, কিভাবে সৃষ্টি হয়, অনেক ভাগ আছে, পার্শ্ব নিম্ন মধ্য, সব অত লাগে না, তো আমি দিয়ে দিয়েছি, তো তোমার লাগলে লিখে নেবে বা প্রয়োজনে পড়ে নেবে একটু। আমি শুধু টাইম কমানোর জন্য তাদের শর্টকাটে পড়ে দিচ্ছি। যেমন এক্সাম্পল তিস্তা নদী অববাহিকায় দেখা যায় এটা পার্শ্ব দাবরেখা হয়, মধ্য দাবরেখা, প্রান্ত দাবরেখা, মানে যেখানে সঞ্চিত সেখানে নাম দিয়েছে দাবরেখা, অনেক সময় বিক্ষিপ্তভাবে অবস্থান করে এসব। তারপর ড্রাম, এটা খুব ইম্পর্টেন্ট, ডিমের ঝুড়ি, ছবি রাখবা সবাই। ড্রাম ডিল, এটা শব্দ অর্থ ঢিপি। হিমবাহে বাহিত নুড়ি, বালি, কাঁকর কোনো স্থানে সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা চামচের মতন সৃষ্টি ভূমিরূপকে বলা হয় ড্রাম রিল। হিমবাহে বাহিত নুড়ি, বালি,
বালি কোনো স্তরে সঞ্চয়ের ফলে উল্টানো নৌকা ও চামচের মতন যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে কি বলে? ড্রাম নীল বলে। এদের উচ্চতা হয় 30 থেকে 60 কিমি। তবে এদের সমগ্র অঞ্চল দূর থেকে ডিমের ঝুড়ির মতন দেখতে লাগে, তাই একে ড্রাম নীল বা ডিমের ঝুড়ি বলে বা বাস্কেট অফ এগস। এর প্রতিবাদ ঢাল কেমন হয়? অমসৃণ হয়। প্রতিবাদ ঢাল অমসৃণ হয়, অনুবাদ ঢাল মসৃণ হয়। তাহলে ড্রাম নীলের কি হয়? প্রতিবাদ ঢাল অনুবাদ ঢাল, মানে যে ঢালে কি হয়, মানে বায়ু প্রভাবিত হয় বা ধাক্কা মানে তাকে বলে প্রতিবাদ ঢাল, মানে যে ঢাল প্রতিবাদ করা। যে অনুবাদ ঢাল কোনো ধাক্কা টাক্কা মানে না, এমনি পুরো প্লেন থাকে, সেখানে মসৃণ হয়। এটা দেখা যায় সুইজারল্যান্ডের আল্পস পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায়। কোথায় লক্ষ্য করা যায়? সুইজারল্যান্ডের আল্পস পার্বত্য অঞ্চলে দেখা যায়। এটা সুইজারল্যান্ডের আল্পস পার্বত্য অঞ্চলে দেখা যায়। এই যে সুইজারল্যান্ড, দাঁড়া ভালো করে দাগ দিয়ে দিচ্ছি সুবিধার জন্য। এই যে বাহিত বাহিত বোধিত সমভূমি হিমবাহের প্রান্তভাগে যেখানে বরফ গলে যায় সেখানে প্রচুর পরিমাণে কি হয়? প্রস্তরখণ্ড, নুড়ি, বালি সঞ্চিত হয় এবং জলধার সৃষ্টি করে। হিমবাহের প্রান্তভাগে বরফ যেখানে গলে যায় সেখানে কি হয়? প্রচুর পরিমাণে পলি বালি সঞ্চিত হয় এবং বাহিত এবং বিধৌত সমভূমি সৃষ্টি করে। ছবি দেওয়া আছে কীভাবে সৃষ্টি হচ্ছে। ইহা অনেকটা পর্বতের পাদদেশে সৃষ্টি হয়েছে। ইহা জলধারা বা হিমরেখার মধ্যে হিমবাহের মধ্যে ঘর্ষণের ফলে সৃষ্টি হয়েছে, এমন ছবি দেওয়া আছে এখানটায়। তবে এটা ফাটল এবং ক্র্যাক সৃষ্টি করেছে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে এইরূপ সময় দেখা যায়। কোথায় দেখা যায়? কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র দেখা যায় ফাটলের ফলে সৃষ্টি হয়েছে। তারপরে ফেডোড বা ভেডল অংশ দেওয়া আছে, বলে ফিওডে বলে। উপকূলবর্তী অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট সমুদ্রপৃষ্ঠের তুলনায় অধিক গভীর হয় এবং কি হয়? উপকূলবর্তী অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট উপত্যকা সমুদ্রের পৃষ্ঠের তুলনায় গভীর হয়। এইরূপ নিম্নজিত হিমদ্রোণীকে বলা হয় ফিওর্ড। মানে কি হয়? ক্ষয়কার্যের ফলে উপত্যকা সমুদ্র পৃষ্ঠের তুলনায় অধিক গভীর হয়। ছবির মাধ্যমে বোঝানো আছে এটি সমুদ্রের তল থেকে গভীর অবস্থান করেছে। এটা প্রাচীর দ্বারা পরিবেষ্টিত, সংকীর্ণ খাড়া হয়। উদাহরণ দেখা যায়, এটা হচ্ছে স্কটনেভিয়া দেশগুলিতে লক্ষ্য করা যায় ফিওর্ড। এস্কার হিমবাহ বাহিত নুড়ি আকৃতির শিলাখণ্ড, নুড়ি, কাঁকর, বালি ইত্যাদি দ্বারা জলস্রোত দ্বারা প্রভাবিত হয়ে পর্বতের পাদদেশে নিম্নভূমিতে একা বাঁকা কি হয়? শৈলশিলা সৃষ্টি হয়। পর্বতের নিম্নভূমিতে আঁকা বাঁকা কি হয়? শৈলশিলা সৃষ্টি হয়। কাকর বালি সঞ্চিত এস্কার সৃষ্টি। ইহা পর্বতের পাদদেশে সৃষ্টি হয়েছে, ফাটল দ্বারা প্রবেষ্টিত হয়। দেখা যায় কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ফাটল দেখা যায়। ছবি বিস্তারিত আলোচনা করা হয়েছে, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায়। তারপরে হচ্ছে কেটলার বহিত সমভূমির মধ্যে অনেক সময় বরফের টুকরো চাপা থাকে। বহিত সমুদ্র অঞ্চলে অনেক সময় বরফের টুকরো চাপা থাকে। পরবর্তী সময় বরফ গলে গেলে ওখানে কি হয়? গর্ত সৃষ্টি হয়। ধরো কোনো জায়গায় বরফের চাপ পড়ে গেল ওখানে, এবং ধরো পরবর্তী সময় উষ্ণতা বেড়ে গেল, তখন কি হবে? বরফ গলে জলে পরিণত, তখন ওখানে গিয়ে গর্ত সৃষ্টি করে, পরবর্তী ফাটল সৃষ্টি হয়। এগুলো কোটলার। এতে জল জমে কোটলার হ্রদ সৃষ্টি করে, বহিত সময় সৃষ্টি করে। যেমন অনেক লেক আছে, সেই লেকগুলো কি হয়? লেক মানে হ্রদ, সেগুলো শীতকালে বরফে ঢাকা থাকে আর যখন গরমকালে পুরো জল হয়ে যায়।
তারপরে হচ্ছে এই ফাটলের দ্বারা ক্ষুদ্র আকৃতি সৃষ্টি করেছে। তবে ইউরোপ মহাদেশের স্কটল্যান্ডের জর্জটাউন বদ্বীপ সৃষ্টি করেছে। রসে মুতানে ডাম রেল। হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট উঁচু টিবিনাইস শিলাস্তর কেবল রসায়ন বোতানে। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপকে বলা হয় রসায়ন বোতানে। কঠিন শিলা দ্বারা সৃষ্টি হয় নুড়িকাকর বালি দেখা যায়, পাদদেশে দেখা যায় এবং এখানে পর্বতের পাদদেশে হিমবাহ দ্বারা দেখা যায়। প্রতিবাদ ঢাল মসৃণ, অনুবাদ ঢাল অমসৃণ। প্রতিবাদ ঢাল অমসৃণ, অনুবাদ ঢাল অমসৃণ। তবে রসের মোতায়েন সাধারণত একেবারে অবস্থান করেছে। অসংখ্য ড্রামনেল দেখা যায়। তো হিমবাহ দ্বারা পরিবাহিত ড্রামনেল সৃষ্টি করে। ড্রামনেল পার্থক্য ইম্পর্টেন্ট পরীক্ষা কেউ আসে যে কঠিন শিলাতে নুড়ি বায়ু সঞ্চিত হয়, বিস্তারিত আছে, দেখে নিতে পারো একবার। তবে এটা প্রতিবাদ ঢাল মসৃণ অমসৃণ সম্পর্কে আছে। ব্রেকফাস্ট কি ব্রেক অফ এক টোপোগ্রাফি বলা হয়। এটা ছবি দেওয়া আছে, খুব সহজ জায়গায় ব্যাখ্যা করা আছে। তারপরে কোচিং সেন্টার আমাদের যোগাযোগ করো অবশ্যই। আজকে এফডি থাক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবা। এই পিডিএফটা পুরো ফাইলটা লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলের ডিসকাশন দেওয়া আছে, পিন করে দেবো। আর বলছি, যদি এই আমি খুব সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করলাম, পরে আমি বিস্তারিত আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, আজকে